সংস্কৃত চর্চার পক্ষ থেকে আসন্ন নেট পরীক্ষার জন্য সবাইকে শুভেচ্ছা। নেটের একটি চূড়ান্ত প্রস্তুতির জন্য আমাদের একটু শর্ট বেসিসে বিষয়গুলো একটুখানি আমরা আরো যদি ডিটেলসে জেনে নিই, তাহলে পরীক্ষাটা দিতে আমাদের সকলেরই সুবিধা হবে এবং বিষয়টা আরো আমাদের একবার চর্চা হয়ে যাবে। এবার সংস্কৃত চর্চা শুধুমাত্র নেট সেট নয়, এসএলএসটি এবং পিএইচডি এর প্রিপারেশনও আমাদের শুরু হয়ে গেছে সংস্কৃত চর্চায়। এই ক্লাসটা আমাদের নেক্সট 20 দিন বাকি নেট সেটের। এই 20 দিনের মধ্যে একটু আমরা আবার পুরোনো দিক থেকে রিভিশন করে নিই। আজকে ব্রাহ্মণগুলো বেদ এর ক্লাস তোমরা দেখেছো। বেদের ক্লাস পুরো বিষয়টার উপরেই আমরা ভাগে ভাগে করিয়েছিলাম। আজকে আরো ছোট ছোট টপিকের উপর একটু রিভিশন ক্লাস বা একটুখানি বিষয়টার কোন কোন বিষয়গুলো আমাদের আরো একটু বেশি করে বললে পরীক্ষায় ভালো হবে সেই বিষয়টা আমরা একটুখানি দেখে নিই। আজকে আমরা বেদের ব্রাহ্মণ ভাগটা একটু দেখবো আরো একবার। আমরা পুরো বিষয়টা পড়েছি ভালো করে, তবু একটু যে বিষয়গুলো মনে হচ্ছে আরো একটু বেশি করে পড়ে যেতে হবে, যাতে পরীক্ষার হলে আমাদের মিশে না যায়। এবং পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন ব্রাহ্মণ গুলো, ধরো বেদ বিষয়টা তো বলতে গেলে অনেক কিছু, আবার পড়লে অনেকটাই সোজা। যদি বিষয়টা আমরা ভালো করে পড়ি, ফুটিয়ে পড়ি, তাহলে অনেক সোজা। এবার বেদ বিষয়টার মধ্যে আমাদের, আমরা জানি যে বেদ বিষয়টির কটা ভাগ, চারটে ভাগ। কি কি? ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। তোমরা আগের ক্লাসগুলো আমাদের ইনস্টিটিউটে লাইভ ক্লাস দেখেছো। আজকে আমি সকলের জন্য একটা পরীক্ষার, নেট পরীক্ষার জন্য, বিশেষ করে এই আমাদের আগামী নেট তার জন্য এবং এসএলএসটি পিএসসি যারা দেবে ভাবছো, বা মাদ্রাসা সার্ভিস পরেরটার জন্য দেবে, তাদের ক্ষেত্রে এই ক্লাসটা সমানভাবে হেল্পফুল। তাহলে চলো শুরু করি আমাদের ক্লাস। দেখো, ব্রাহ্মণ শব্দটা সম্বন্ধে আমরা সকলেই পরিচিত। তাহলে আমাদের প্রথম প্রশ্ন, ব্রাহ্মণটা আমরা কিসের পড়ব? বেদ কি? এই প্রশ্নের উত্তরে আমরা সবাই জানি যে বিদ্যতে অনেন ইতি এই শব্দটার দ্বারা বেদ শব্দটা নিষ্পন্ন হয়েছে। তাহলে বেদ কি? বেদ হলো জ্ঞান। বেদ হলো জ্ঞান। বেদ আমরা সকলের মুখ থেকে বা বাড়ির গুরুজনদের মুখ থেকে শুনি কি, বেদ পড়া মানে সব হয়ে গেছে। অবশ্যই তাই। বেদ বিষয়টা সকল বিষয় দ্বারা নিষ্ণাত বলতে পারো। বেদ পড়লে সবকিছু জ্ঞান আমরা লাভ করতে পারি। আমরা ব্রাহ্মণ বিষয়টা সম্বন্ধে একটু জানি। দেখো, বেদের ব্রাহ্মণ কি? ব্রাহ্মণ শব্দটি আমাদের ব্রহ্মণ শব্দ থেকে নিষ্পন্ন হয়েছে। এই ব্রহ্মণ শব্দটি বিভিন্ন অর্থের মধ্যে একটা অর্থ কি? মন্ত্র বা বেদ। ব্রাহ্মণ শব্দটি আমাদের ব্রহ্মণ শব্দ থেকে নিষ্পন্ন হয়েছে এবং এই ব্রহ্মণ শব্দটির বিভিন্ন অর্থের মধ্যে আমাদের একটি অর্থ হলো বেদ। তাহলে কি, যে আমরা বেদের সংহিতা ভাগ বা মন্ত্রভাগে আমরা বেদিক সাহিত্যগুলো সম্বন্ধে বিশেষভাবে আলোচনা করেছি এবং আমি তোমাদের আরো কিছু দিনের মধ্যে আবার সংহিতা বা মন্ত্রভাগ সম্বন্ধেও কিছু ক্লাস করিয়ে দেবো ইম্পর্টেন্ট বেসিসে। দেখো এবার কি, ব্রাহ্মণ বেদ তো আমরা কটা জানি? চারটে। ঋক, সাম, যজু এবং অথর্ব। এই চারটে বেদ আমরা জানি। এবার আমরা এই বেদের, প্রতি কটা বেদের আবার নিজস্ব ব্রাহ্মণ, সংহিতা, আরণ্যক, উপনিষদ আছে, আমরা আগের ক্লাসটায় দেখে এসেছি। এবার দেখো, যে তোমরা আগের লাইভ ক্লাসের ভিডিওগুলো পেয়েছো। এবার সংস্কৃত চর্চা তোমাদের জন্য স্পেশালি কিছু কিছু ভাগে ভাগে ভিডিও আনবে। এবার দেখো, ঋক, সাম, যজু এবং অথর্ব এই বেদের ব্রাহ্মণগুলোর মধ্যে এখানে দেখো যে আমরা জানি বিভিন্ন মনীষী বিভিন্ন বেদবিদ বলতে পারো এই বিষয়গুলোকে নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছেন। আপস্তম্ভের মতে, আপস্তম্ভের নাম আমরা সবাই জানি বা সর্বজন প্রসিদ্ধ যিনি, তার মতে বিধি, অর্থবাদ, নিন্দা, প্রশংসা, পুরাকল্প, এই পুরাকৃতি, এই ছটি বিষয়ে আমাদের ব্রাহ্মণের প্রতিপাদ্য। ওভারঅল এই ব্রাহ্মণের মধ্যে বেদের চারটি ভাগ, মন্ত্র, আরণ্যক, ব্রাহ্মণ এবং উপনিষদ। এর মধ্যে ব্রাহ্মণ ভাগটার মধ্যে প্রতিপাদ্য বিষয় তাহলে কটা রাখছে? চারটে। কি কি? বিধি, অর্থবাদ, নিন্দা, প্রশংসা, পুরাকল্প। এই ছয়টি বিষয় হচ্ছে ব্রাহ্মণের
প্রতিপাদ্য বিষয়। এবার কি আমরা পরপর বেদগুলোর ব্রাহ্মণগুলো একটু দেখে নিই। দেখো পরীক্ষার সময় এই বিষয়গুলো একদম ইজি, কিন্তু কি অতগুলো পড়ার মধ্যে এগুলো যাতে মিশে না যায়, আমরা এক চান্সে বলতে পারি যে কোন বেদের কোন ব্রাহ্মণ। আর নেট সাইটে আমরা বিভিন্ন ইয়ারের কোশ্চেন দেখলে বা আমরা দেখলেও বোঝা যায় যে বেদ থেকে একটা বেশ কিছুটা অংশ আমাদের প্রশ্ন আসে। এবার দেখো ঋগ্বেদের কটা ব্রাহ্মণ? দুটো ব্রাহ্মণ, ঐতরেয় ব্রাহ্মণ এবং কৈশতিকী ব্রাহ্মণ। তাহলে আমাদের ঋগ্বেদের কটা ব্রাহ্মণ বললাম? দুটো ব্রাহ্মণ, ঐতরেয় ব্রাহ্মণ এবং কৈশতিকী ব্রাহ্মণ। দেখো এবার আমরা আপস্তম্ভের মতটা জানলাম। এবার ম্যাক্স মুলারের মতে কি, যে ব্রাহ্মণ বেদের রচনাকালের সাথে সাথে বেদের ব্রাহ্মণ অংশটা রচনাকাল নিয়ে অনেক তাত্ত্বিক বিভিন্ন কথা বলেছেন। এবার তোমাদের প্রশ্ন থাকতেই পারে, যে সকল পরীক্ষার্থী পরীক্ষা দেবে, যে ম্যাম তাহলে বেদের রচনাকালের মধ্যেই বেদের মধ্যেই তো ব্রাহ্মণ পড়ছে, তাহলে আলাদা কেন? দেখো বেদের এই চারটে ভাগ, এর ভাষা, এর রচনা রীতি এবং এর বলতে পারো রচনার ধরন, রীতি শুধু না ধরন, তার সকল বিষয়ের জ্ঞান, এ থেকে আমরা একটা আনুমানিক বেদের কাল নির্ধারণ করেছি। তাহলে ব্রাহ্মণ অংশের ব্রাহ্মণ গ্রন্থ সমূহের কাল ম্যাক্স মুলারের মতেন বলা হয়েছে কি আনুমানিক 800 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। এই বিষয়টা একটু মাথায় রেখো, প্রতিটা অনেকগুলো সাল আমাদের জেনে যেতে হবে। এই বিষয়টা কি মাথায় রাখবো, যে কোনটা খ্রিস্টপূর্বাব্দ কোনটা খ্রিস্টাব্দ, এই ক্ষেত্রে খ্রিস্টপূর্বাব্দই হবে। এবার দেখি, দেখো এই যে ঐতরেয় ব্রাহ্মণটা আমরা জানলাম ঋগ্বেদের একটা ব্রাহ্মণ। এই ঐতরেয় ব্রাহ্মণের কটা আছে? 40টি অধ্যায়। এবং কৌশিকী ব্রাহ্মণের কটা আছে? 30টি অধ্যায় আছে। একদম একটুখানি যদি আমরা স্মার্ট ওয়েতে পড়াশোনা করি, তাহলে দেখবো অত পড়তেই লাগবে না। একটু ভালো করে পড়লে আমরা পরীক্ষাগুলো খুব ভালোভাবে ক্র্যাক করতে পারবো। এবার দেখো ঐতরেয় ব্রাহ্মণে অষ্টপঞ্জিকা বা খণ্ড, এই বিষয়টা আমাদের আরেকটুখানি মাইনরিটি দেখতে হবে। দেখো খণ্ড, খণ্ডকে ব্রাহ্মণের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা পঞ্জিকা বলি, কোথাও পণ্ডিকা বলছি। এই বিষয়গুলো বিষয়টা একই, এক এক জায়গায় এক এক নামে পরিচিত, যাতে মিশে না যায়, তাই জন্য আমরা আবার স্পেসিফিক করে এই বিষয়গুলোকে একটু দেখছি। এবার দেখো যে প্রতিটা অধ্যায় আবার কিছু কিছু খণ্ডে বিভক্ত। কটা খণ্ড বললাম, বা পঞ্জিকা বা খণ্ড কটা? 285টা। আমাদের ওভারঅল 20টা, সমগ্র গ্রন্থে গোটা ব্রাহ্মণের মধ্যে 20টা অধ্যায় আছে। এই প্রত্যেক অধ্যায় আবার কটা করে খণ্ডে বিভক্ত, এবং 285টা খণ্ডে আমরা দেখছি। ঐতরেয় ব্রাহ্মণে আমরা আমরা বেদের মধ্যে বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান আমরা দেখতে পাই। এবার দেখো কিছু কিছু যাগ আমরা বিভিন্ন কাব্যগ্রন্থের মধ্যেও শুনেছি। অগ্নিহোত্র যাগ, সোম যাগ, অগ্নিষ্ঠম যাগ, এবং এগুলো দেখো আবার রাজার অভিষেক। রাজার অভিষেক, রাজা যখন সিংহাসনে বসেন বা যুদ্ধ কোনো ক্ষেত্রে যুদ্ধ ফেরত রাজা এলেও আমরা বিভিন্ন গ্রন্থগুলোতে পড়েছি, মহাকাব্যে পড়েছি, তখন রাজাকে অভিষেক করা হয়। সেক্ষেত্রে এক পুরোহিত নিযুক্ত থাকেন, ঋগ্বেদীয় পুরোহিত হোতা। আমরা পরপর ঋগ্বেদের পুরোহিতগুলোর নাম জানবো। দেখো ঋগ্বেদের পুরোহিত নাম কি? হোতা। সামবেদের কি? অধ্যর্য। যজুর্বেদের কি? এবং অথর্ববেদের কি? আমরা পরপর ক্লাসে এই বিষয়গুলো জানবো। দেখো হোতা পুরোহিতের, প্রত্যেক পুরোহিতের কর্তব্য এখানে আমাদের লিপিবদ্ধ আছে। সায়নাচার্য, যার নাম না করলে বলতে পারো বেদটা অসম্পূর্ণ। বেশ বেদের আমরা সামবেদের ক্ষেত্রে, ঋগ্বেদ বাদ দিয়ে এবার সামবেদের ক্ষেত্রে কটা ব্রাহ্মণের কথা বলেছেন? 8টা ব্রাহ্মণের কথা বলেছেন। কি কি? প্রৌঢ়, ষড়বিংশ, সামবিধান, আর্ধেয়, দৈবত, মন্ত্র, সংহিত উপনিষদ এবং বংশব্রাহ্মণ। এই ব্রাহ্মণ কটা একেবারে আমাদের পড়ে ফেলতে হবে। এক, কি কি বললাম? প্রৌঢ়, ষড়বিংশ, সাংবিধান, আর্ধেয়, দৈবত, মন্ত্র এবং সংহিত উপনিষদ। এর মধ্যে তোমাদের একটা তুলে দিয়ে প্রশ্ন করতেই পারে, এটি কোন বেদের মধ্যে পড়ে বা এটি কোন বেদের ব্রাহ্মণ। পঞ্চবিংশ ব্রাহ্মণের অপর নাম তেন্ডব্রাহ্মণ। কোন ব্রাহ্মণের অপর নাম কি? শুধুমাত্র ব্রাহ্মণ নয়, প্রতিটা ক্ষেত্রেই অপর নাম কি, বা অধ্যায়কে কি বলে, এইগুলো। কৌশিতকী ব্রাহ্মণকে আবার আমরা সাংখ্যায়ন ব্রাহ্মণ নামেও দেখি।
দেখো বৈদিক ক্রিয়াকর্ম যাগযজ্ঞাদি আমাদের ওভারঅল ব্রাহ্মণের প্রতিপাদ্য বিষয়। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ব্রাহ্মণের প্রতিপাদ্য বিষয় কি, বৈদিক ক্রিয়াকর্ম যাগযজ্ঞাদি পুঙ্খানুপুঙ্খ বিবরণ। এবার স্পেসিফিক করে যদি ব্রাহ্মণ কোনো একটা তুলে দেয় সেটা আলাদা, না হলে ওভারঅল ব্রাহ্মণের ক্ষেত্রে এই অ্যান্সারটা লিখতে হবে। এবার দেখো প্রিন্টারনেটস এর মতে ব্রাহ্মণের রচনাকার, ওখানে ম্যাক্স মুলার বলেছেন 600 থেকে 800 খ্রিস্টাব্দ। প্রিন্টারনেটস বিভিন্ন ভাবে পর্যালোচনা করে ব্রাহ্মণের রচনাকার বলেছেন আনুমানিক খ্রিস্টপূর্ব 2000 থেকে 1500 শতাব্দী পর্যন্ত কোন একটা সময় ব্রাহ্মণ গ্রন্থ লেখা হয়েছে, তার মধ্যে তুমি যেভাবে অ্যানালিসিস করেছেন। এবার দেখো যে ব্রাহ্মণের বিভিন্ন অধ্যায় আমি বলেছি, তার মধ্যে ষষ্ঠ অধ্যায় বিভিন্ন অলৌকিক বিষয়গুলোর উল্লেখ আছে। কি কি? ষড়বিংশ ব্রাহ্মণ কে আমরা অদ্ভুত ব্রাহ্মণ বলি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অদ্ভুত ব্রাহ্মণ কোন অধ্যায় পরিচিত? ষড়বিংশ ব্রাহ্মণকে আমরা অদ্ভুত ব্রাহ্মণ বলি। দেখো যজুর্বেদ, আমাদের ঋগ্বেদ সামবেদের পরে আরো একটা বেদ হলো যজুর্বেদ। এবার দেখো তোমাদের ওভারঅল খুব শর্ট আকারে ব্রাহ্মণ গ্রন্থগুলোকে সম্বন্ধে একটুখানি আমরা এই ক্লাসটায় আজকে করছি। দেখো তোমরা অনেকেই বলেছো যে ম্যাম ওটা ক্লাস না লাইভ ক্লাস দিয়ে যে একটু আমাদের ছোট ছোট আকারে বুঝিয়ে দিলে ভালো হয়। দেখো সংস্কৃত চর্চা ওই জন্য তোমাদের জন্য ছোট ছোট ভাবেই ক্লাসগুলো এনেছে যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। দেখো শুক্ল যজুর্বেদ শাখার শতপথ ব্রাহ্মণই ব্রাহ্মণ সাহিত্যে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বলতে গেলে। দেখো শতপথ ব্রাহ্মণে আমরা যজুর্বেদের দুটো শাখা আমি জানি, কৃষ্ণ যজুর্বেদ এবং শুক্ল যজুর্বেদ। দেখো কৃষ্ণ যজুর্বেদের ব্রাহ্মণ হলো ঐতরেয় ব্রাহ্মণ এবং শুক্ল যজুর্বেদের ব্রাহ্মণ হলো শতপথ। ষড়বিংশ ব্রাহ্মণে আমাদের প্রপাটকগুলোর সংখ্যা আমরা দেখেছি, প্রপাটকগুলোর সংখ্যা আমরা 5 প্রকার দেখেছি। এবার দেখো সামবেদের আরো একটা আমাদের যজুর্বেদের পরে সামবেদের কথায় যদি আসি আরো একবার, তাহলে সামবেদের আরো একটা উল্লেখযোগ্য ব্রাহ্মণ হলো জৈমিনীয় ব্রাহ্মণ, জৈমিনীয় শাখায় জৈমিনীয় ব্রাহ্মণ। এখানে কি করা হয়? ব্রাহ্মণের বিভিন্ন আচার অনুষ্ঠানের বর্ণনা এখানে আছে। এছাড়া আমরা কৈশিতকে ব্রাহ্মণটা দেখেছি, ঐতরেয় এবং কৈশিতকে ব্রাহ্মণ যজুর্বেদের যেটা সেটা দেখেছি। ছান্দোক্য ব্রাহ্মণে আমাদের 10টি প্রপাটক আছে। শতপথ ব্রাহ্মণের দুটো শাখা, কি কি? কান্য এবং মাধ্যম দিন, কান্য আর মাধ্যম দিন শাখা। এবার কান্য আর মাধ্যম দিন থাকা শতপথ ব্রাহ্মণের দুটো ভাগ, মাধ্যম দিন শাখার ব্রাহ্মণে দেখো 100টা অধ্যায়ের উল্লেখ আমরা দেখতে পাই। এবার এবং কান্য শাখায় জৈমিনীয় ব্রাহ্মণের নাম, কান্য শাখায় যে জৈমিনীয় ব্রাহ্মণ আমরা দেখি তার নাম কি? তবলকার ব্রাহ্মণ। তার নাম কি? তবলকার ব্রাহ্মণ। দেখো ঋগ সাম যজুর এই 3টে বেদের ব্রাহ্মণ সম্বন্ধে আমরা জানলাম। কোন বেদের আমরা এই ক্লাসটায় শুধুমাত্র কোন বেদের কোন ব্রাহ্মণ এবং তার সম্বন্ধে একটুখানি ডিটেলস জানলাম। এবার আসি অথর্ববেদ সম্বন্ধে। অথর্ববেদ, আচ্ছা আমাকে একটুখানি বলো তো অথর্ববেদ কি বিষয় বলে। দেখো অথর্ববেদ জাদুবিদ্যা চিকিৎসা বিজ্ঞান নিয়ে আলোচনা করে আমরা সবাই জানি। তাহলে অথর্ববেদে ব্রাহ্মণের ভাষা এবং বিষয়বস্তু বিচার করলে আমরা একে অনেকটাই প্রাচীন কাল থেকে একটু সরিয়ে আনতে পারি, অনেকটা পরবর্তীকালের রচনা আমরা দেখি। কেননা দেখো এই বিষয়বস্তুর মধ্যেও কিন্তু প্রাচীনত্বের ছাপ ততটা নেই, কারণ এক্ষেত্রে জাদুবিদ্যা ইনক্লুডেড হচ্ছে, সাথে সাথে চিকিৎসা বিজ্ঞান। বলতে গেলে পুরোটা প্রাচীন ভারতের চিকিৎসা বিজ্ঞানটাই অথর্ববেদ দ্বারা অনুপ্রাণিত হয়েছে। দেখো এখন আমরা যে বিভিন্ন অপারেশন হচ্ছে সেই শল্য চিকিৎসার ধারণা আমরা অথর্ববেদ থেকে পাই। এবং চড়ক সুশ্রুতের মতন স্বনামধন্য এবং সুদক্ষ চিকিৎসকের নাম যারা এই অথর্ববেদ বা আয়ুর্বেদ শাস্ত্রের নিষ্ণাত ছিলেন, সেই বিভিন্ন চিকিৎসকের নাম বা এই চিকিৎসক এই বিষয়টা বা ব্রাহ্মণগুলো সম্বন্ধে পড়েছেন অথর্ববেদে। এবার দেখো গৌপথ ব্রাহ্মণ অথর্ববেদের একটাই মাত্র ব্রাহ্মণ, সেটা হচ্ছে গৌপথ ব্রাহ্মণ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। গৌপথ ব্রাহ্মণের ছাত্র জীবন এবং ব্রহ্মচর্যের বিস্তৃত আলোচনা আছে এক্ষেত্রে, এবং ব্রহ্মচর্য কেন আমি থাকবে জীবনে বা এর প্রয়োজনীয়তা, ছাত্র জীবনের বিধি কর্তব্য এই বিষয়গুলো সম্বন্ধে এখানে অধ্যয়ন করা হতো এবং ছাত্রদের শিক্ষা দেওয়া হতো। তাহলে
আমরা আজকের ক্লাসে কতটুকুনি পড়লাম দেখো। একদম ছোটর উপর আমরা জেনেছি কি, ব্রাহ্মণ শব্দটি কোন শব্দ থেকে নিষ্পন্ন, এবং ব্রাহ্মণ শব্দটার কিভাবে পরবর্তী ক্ষেত্রে তার বিভিন্ন বেদে গুলোর ব্রাহ্মণ কি, তার কটা অধ্যায়, তার বিষয়বস্তু কি, রচনাকাল কি। খুব ছোট আকারে এই বিষয়গুলো আমাদের জানা থাকলে পরীক্ষা দিতে আমাদের সুবিধা হবে। শুধু নেট সেট নয়, আমাদের এসএলএসটি, পিএসসি, মাদ্রাসার ক্ষেত্রেও সমানভাবে এই অংশটা গুরুত্বপূর্ণ। এবার দেখো, যদি আর কি এর পরবর্তী ক্লাসে আমরা আবার আরণ্যক সম্বন্ধে, মন্ত্র সংহিতা আমরা খুব শীঘ্রই তোমাদের পরের ক্লাসগুলোতে আমি পড়িয়ে দেবো। আর কি পরের ক্লাসের ভিডিওটা যদি সবাই দেখতে চাও, তাহলে সংস্কৃত চর্চা এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনকে তোমরা প্রেস করে রাখো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো, এবং কমেন্টে যদি কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো ক্ষেত্রে যদি মনে হয় এই জায়গাটা আমি বুঝতে পারছি না, আমার অসুবিধা হচ্ছে, কমেন্টে অবশ্যই জানিও। তার সংস্কৃত চর্চার পক্ষ থেকে আমি বিষয়টা রিপ্লাই করে দেব। আর যদি মনে করো যে সংস্কৃত চর্চায় আমরা পেড কোর্সে ভর্তি হব, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন করে কথা বলতে পারো। এবং খুব রিজনেবল ভাবেই তোমাদের এবং খুব বিষয়গুলো বুঝিয়ে ইজি ওয়েতে সকল পরীক্ষা প্রিপারেশন করানো হয়।